হ্যালো, গুড ইভিনিং স্টুডেন্ট। দেখো, আজ আমরা যে টপিকটা স্টার্ট করব 1897 সালে যে ঘটনাটা আমরা যে টমসনের ঘটনাটা আগের দিন আমরা টমসনের চার্জ বাই মাস রেশিওটা আমরা দেখেছি। আগের দিনে চার্জ বাই মাস রেশিওটা আমরা একটু দেখে নিয়েছি। চার্জ বাই মাস রেশিওটা উনি কীভাবে তিনি ডিসকভার করেছিলেন 1.67 × 10⁸ কুলম পার গ্রাম আমরা দেখে নিয়েছিলাম চার্জ বাই মাস রেশিও দিয়ে ফ্লেমিংয়ের পরামর্শ নিয়ে। আজ তিনি কি করলেন না 1897 সালে যে টমসন উনি কি বললেন যে ক্যাথোড রশ্মি থেকে যে নির্গত ঋণাত্মক আধানযুক্ত কণিকাগুলোকে তিনি নাম দেন কি ইলেকট্রন। ভালো করে শোনো। তার মানে আমাদের প্রোটন আবিষ্কার করলেন গোল্ডস্টেন। প্রোটন রশ্মি যেগুলো হচ্ছে প্রোটন রশ্মি, পরে সেটা এই ধনাত্মক রশ্মি যেটাই হয়ে যাবে অ্যানোড রেটাই পরে হয়ে যাবে সেটা প্রোটন, ঠিক আছে। এবং যেটা রাদারফোর্ড নাম দিয়েছে প্রোটন পরবর্তীকালে। এবং তাহলে ইলেকট্রন আবিষ্কার যদি বলে কী করেছেন, এই নিয়ে বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা আছে। কেউ বলছেন যে স্টোনি প্রথমে নেগেট্রন নাম দিয়েছেন, আবার কোনো কোনো বইতে লেখা আছে না যে টমসন প্রথমে নাম দিয়েছিলেন ইলেকট্রন, পরে নেগেট্রন, পরে যে স্টোনি নাম দিয়েছিলেন ইলেকট্রন। বিভিন্ন বইতে বিভিন্ন রকম ডিবেট করা আছে। তবে তুমি যদি বলো যে কে ইলেকট্রন ডিসকভার করেছিলেন, ইলেকট্রন নাম কে দিয়েছিলেন, তুমি যে টমসন বললো কোনো ক্ষতি হবে না। সেই জন্য আমি বিভিন্ন বই থেকে দেখলাম, অনেক বইতে বেশিরভাগ বইতে যেহেতু টমসনের কথা লেখা আছে, তাই আমি ইলেকট্রনের নাম দিলাম। ইলেকট্রন যে আবিষ্কার করেছেন তার নাম দিলাম যে টমসন। সেটাই লিখেছে যে ক্যাথোড রশ্মি থেকে যে ইলেকট্রনগুলো ঋণাত্মক রেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো তার তিনি কী নাম দিলেন, তাহলে ইলেকট্রন। তাহলে আমাদের পরমাণুর ফান্ডামেন্টাল পার্টিকেলের ইলেকট্রন আবিষ্কার হয়েছে, প্রোটন আবিষ্কার হয়ে গেছে। প্রোটনটা হচ্ছে অ্যানোড রে। তার পরবর্তীকালে আমি আবার আসবো, তবে একটু ছোটো করে সামারাইজ করে দিচ্ছি। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে যে টমসন ইলেকট্রন ক্যাথোডের এটা নাম দিচ্ছে ইলেকট্রন। তাহলে আমাদের প্রোটন আর ইলেকট্রন আবিষ্কার হয়ে গেছে। এবার নিউটন আবিষ্কার পরে হবে, গল্পটা দেখব। তাহলে কী হলো, টমসন কীভাবে অ্যাটমিক মডেল, আমরা তো অ্যাটমিক স্ট্রাকচার পড়ছি, টমসন এবার নিজে কি অ্যাটমিক মডেল দিলেন না প্লাম পুডিং মডেল দিলেন। মানে কি তাল শ্বাসের মতো। কি বলছেন, এবার তাল শ্বাসের ভেতরে এগুলো কালটা দেবে, তালের ভেতরে এরকম শ্বাস থাকে। কী বলছেন যে অ্যাটমটার বাইরে পুরো পজিটিভ চার্জ দিয়ে ঘেরা আছে, আর ভেতরে কি না সুষমভাবে নেগেটিভলি চার্জগুলো ডিস্ট্রিবিউট হয়ে আছে। মানে তাহলে পজিটিভ নেগেটিভ চার্জ মিলে ডিস্ট্রিবিউশন হয়েছে এবং নিউট্রাল হয়ে আছে। ডাল্টনের অ্যাটমিক মডেল কী ছিল, ডাল্টন বলেছিল নিরেট শক্ত গোলক। ডাল্টন যে প্রথম দিনে পড়েছিলাম দেখবে, ডাল্টন বলেছিল পরমাণু অবিভাজ্য, পরমাণু শক্ত গোলক হিসাবে তৈরি। কিন্তু না, এখন দেখা গেল কি সেটা 1800 সালে, কিন্তু প্রায় 100 বছর পর 1897 সালে কি জানা গেল না, যেটা হচ্ছে এই শক্ত গোলকটা নয়। যে টমসন তার প্লাম ফুড মডেল দিয়ে দেখালেন অ্যাটমিক মডেলটা কি, অ্যাটমটা কী হতে পারে না বাইরে সব ধনাত্মক চার্জগুলো সমবন্টনভাবে বেষ্টিত আছে, ভেতরে আছে পজিটিভ চার্জ, ঠিক আছে। তাহলে পজিটিভ নেগেটিভে নিউট্রাল হয়ে গেছে। এটা টমসনের প্লাম ফুডিং মডেল বলছে, ঠিক আছে। এটা 1897 সালে ঘটনাটি ঘটলো এবং তিনি ইলেকট্রন নাম দিলেন চার্জ বাই মাস রেশিও। আমরা দেখেছি, আমরা এই পর্যন্ত 1897 সাল পর্যন্ত আমরা উপস্থিত হয়েছি। 1897 সালের ঘটনায় আমরা দাঁড়িয়ে আছি। এবার একটু লেখাটা একটু আগে পরে হয়ে গেছে, আর তার মাঝে কারণ আগে পরে করতে হলো, কারণ টমসনের ঘটনাটা বিচ্ছিন্ন হয়ে যাবে। এর একটু 1 বছর আগে যে 1896 সালে একটা ঘটনা ঘটেছে, যে জিমান এফেক্ট। সায়েন্টিস্ট জিমান কী করেছেন না একই রকম করেছেন, হাইড্রোজেন পরমাণুর বর্ণালী বা স্পেকট্রাম মাপছেন। কী করছেন, একটা গ্যাস টিউবের মধ্যে একটা গ্যাস টিউবের মধ্যে ক্যাথোড অ্যানোড যুক্ত করেছেন, এর মধ্যে হাইড্রোজেন ভরেছেন, এবং এই হাইড্রোজেনের বর্ণালীগুলো রেগুলো যে পাওয়া যাচ্ছে, আগে বলেছিলাম বিভিন্ন যে 4টে রে পাওয়া গেছিলো, আগে যে বলেছিলাম কী করে বলেছিলাম না, এই যেখানে বলেছিলাম আমার দেখাচ্ছি, রিডবার্গ 1825 সালে যে বলেছিলেন লাল নীল হলুদ সবুজ 4টেই পাওয়া যাচ্ছে, সেটা জিমান কী করেছে 1896 সালে ওই একই ঘটনা, প্রায় একই ধরনের ঘটনা তিনি করেছেন। যে বর্ণালীর যে স্পেকট্রামগুলো পাওয়া যাচ্ছে, সেই স্পেকট্রামগুলো স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের উৎসটাকে স্ট্রং ম্যাগনেটিক ফিল্ডের প্রেজেন্সে রেখেছেন। দেখছেন সেই স্পেকট্রামগুলো আরও ছোটো ফাইন সূক্ষ্ম আরও ছোটো স্তরে ভেঙে যাচ্ছে। মানে যতটুকু ভেঙেছে আরও সূক্ষ্ম স্তরে ছোটো স্তরে ভেঙে যাচ্ছে লাইনগুলো, ফাইন স্পেকট্রাম লাইনগুলো। তখন তিনি লাইনগুলো যেহেতু ভেঙে যাচ্ছে, তখন তিনি এই ব্যাখ্যাটা আমি পরে আবার আসবো যখন কোয়ান্টামের এটা পড়াবো, তখন তিনি ওগুলোকে বলেন যে এগুলো যেহেতু ভেঙে যাচ্ছে তার নাম অনুসারে জিমান এফেক্ট বলা হয়। এখন শুধু জেনে রাখো সংজ্ঞাটা, এরপরে ডিটেলসে পড়াবো। এখন ডিটেলসে পড়লে এটা তুমি বুঝতে পারবে না, যখন কোয়ান্টামটা পড়াবো তখন তুমি বুঝতে পারবে কোয়ান্টাম নাম্বারটা। বলছে কি, যে কোনো বর্ণালীর উৎসকে
একটি শক্তিশালী চুম্বক ক্ষেত্রের মধ্যে রাখলে সেই বর্ণালীর প্রতিটি রেখা আরও সূক্ষ্ম সূক্ষ্ম বিভাজন হয়। এই ঘটনাটাকে বলে জিমান এফেক্ট। ঠিক আছে, এই ঘটনাটা একই রকম হবে, একই রকম লেখাটা হবে। কোনো বর্ণালীর উৎসকে শক্তিশালী চুম্বক ক্ষেত্রের পরিবর্তে যদি শক্তিশালী ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তখনও সে একই ঘটনা ঘটবে, যে বর্ণালীর প্রতিটি রেখা আরও সূক্ষ্ম সূক্ষ্ম স্তরে ভেঙে যাবে। তখন একে বলে স্টার এফেক্ট। মানে ম্যাগনেটিক ফিল্ড মানে চুম্বক ক্ষেত্রের প্রভাবে রাখলে বর্ণালীগুলো স্প্লিটিং হয়ে গেলে তাকে বলে জিমান এফেক্ট। আর ইলেকট্রিক ফিল্ডের প্রেজেন্সে যদি স্প্লিটিং হয়ে যায় বা ভেঙে যায় তাকে বলে স্টার এফেক্ট। ঠিক আছে, এই ঘটনাটা শুধু ডেফিনেশনটা শুধু জেনে রাখো, এর বিস্তারিত ডিটেলসটা আমরা পরে আবার পড়বো। ঠিক আছে, এটা হচ্ছে 1896-তে আছি আমরা, সায়েন্টিস্ট জিমান এরকম একটা ঘটনা দেখেছেন। এই ঘটনাটা কেন, কিসের জন্য উৎপত্তি, ব্যাখ্যাটা আমরা পরে পড়বো, শুধু একটু জেনে রাখো। এবং এটা আরেকটা গুরুত্বপূর্ণ যে 1896 সালে একটা ঘটনা ঘটেছে। 1896 সালে যে জার্মান সায়েন্টিস্ট, তখনকার দিনে জার্মানরা ছিল যুদ্ধ জাতীয় প্রজাতি এবং জার্মানরা ছিল শক্তিশালী জাতি এবং ওরা ছিল খুব বুদ্ধিমান। এবার যাবতীয় আবিষ্কারগুলো জার্মানি থেকেই বেশিরভাগ হয়েছে, ইংল্যান্ড তো হয়েইছে, প্লাস বেশিরভাগ জার্মান থেকে হয়েছে। জার্মানরা খুব বুদ্ধিমান জাতি এবং বেশিরভাগ আবিষ্কারগুলো এবার দেখবো জার্মানিই করেছে, এরপর থেকে দেখে যাব। সেই জন্যই আমি বললাম যে জার্মানিরা, তুমি এমনি দেখবে ফুটবল বিশ্বকাপ যারা দেখেছো তারা দেখবে জার্মান এমন একটা টিম, ওরা সেমিফাইনাল পর্যন্ত যাবে জার্মানিরা, ওরা সেমিফাইনাল খেলবে, ফাইনাল তো খেলেইছে। প্লাস জার্মান এমন একটা দেশ যে তুমি দেশ বিভাজন হতে দেখেছো, ভারত ভেঙে বাংলাদেশ পাকিস্তান হয়েছে। কোনোদিন বিশ্বের এমন একটা জার্মানি দেশ যে তোমার ওয়েস্ট জার্মানি অ্যান্ড ইস্ট জার্মানি যুক্ত হয়ে এখন সম্পূর্ণ জার্মানি হয়েছে। জার্মানি একমাত্র দেশ যার দুটো দেশ যুক্ত হয়ে পরস্পর একটা দেশে পরিণত হয়েছে। যাক, জার্মানদের যুদ্ধ জাতীয় গল্প আমরা হিটলারে পড়বো, আমরা অ্যাটম বোমের সময় পড়বো, সেটা আমি যখন অনলাইন একটা ক্লাস করাবো তখন বলবো, সেই গল্প আমি বলবো। তো আমরা এখানে আসি। তো আমরা একটা 1896 সালে উয়েন্স বা ভিন্স, বাংলায় এর উচ্চারণ হলে হবে ভিন্স বা উয়েন্স। এটা কি ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে আমরা বলবো। ঠিক আছে, ব্ল্যাক বডি রেডিয়েশন নিয়ে কি না, জার্মান সায়েন্টিস্ট কী বলছে, তোমাকে একটা ব্ল্যাক বডি আগে জানতে হবে। হোয়াট ইজ ব্ল্যাক বডি? ব্ল্যাক বডি মিনস, তোমার বাংলায় যদি বলো হোয়াট ইজ ব্ল্যাক বডি, তোমরা বুঝতেই পারছো ব্ল্যাক বডি মিনস কালো বস্তু। কালো বস্তু যে হতে হবে তেমন কোনো মানে নেই, মানে ইট হ্যাজ এ প্রপার্টি হুইচ অ্যাবজর্ব অল রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর রেডিয়েট অল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। মানে কি, এই ব্ল্যাক বডিটা যেটা তোমরা একটা শুনেছো যে আমাদের ব্ল্যাক বডি যে মহাজগতে যেটা ব্ল্যাক বডি যেটা বলা হচ্ছে সেটার সঙ্গে একটু ডিফারেন্স, কারণ ডিফারেন্স আছে এবার মিলও আছে। মানে কি, মহাজগতে ব্ল্যাক বডিটা কী বলছে না, মহাকাশে যে ব্ল্যাক বডি কোনো বস্তুগুলো এর মধ্যে ঢুকে যাবে আর বেরোতে পারবে না, সেই কনসেপ্টটা এখানে নিয়ে আসা হয়েছে যে ব্ল্যাক বডি এমনই একটা বডি যে এর মধ্যে কোনো বস্তু ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ঢুকলে বা তাপ ঢুকলে সব তাপটাকে শোষণ করে নেবে। যেমন কালো জুতো বা কালো জামা কেন বেশি গরম হয়ে যায়, সব পরিমাণ বেশি তাপ শোষণ করে না। আবার কালো জামা যদি শীতকালে পরো বেশি ঠান্ডা লাগে, কারণ কি সব তাপ ছেড়ে দেয়। সেটাই বলছে ব্ল্যাক বডি এমন একটা বডি, ইটস অ্যাবজর্ব অল রেডিয়েশন অ্যান্ড ইট রিফ্লেক্ট অল টাইপ অফ রেডিয়েশন। মানে কি, সে সকল প্রকার রশ্মিকে, তড়িৎচুম্বকীয় তরঙ্গকে শোষণ করতে পারে, হিট লাইট অ্যাবজর্ব করতে পারে এবং সকল প্রকার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভকে বা হিটকে সে ছেড়ে দিতে পারে। সেটা হচ্ছে কালো বস্তু বা কৃষ্ণ বস্তু। তিনি কি বলেছেন না কৃষ্ণ বস্তু এখানে তোমাকে একটা দেখানো আছে যে একটা ব্ল্যাক বডি, এখানে তুমি পারফেক্ট ব্ল্যাক বডি, আদর্শ ব্ল্যাক বডি এই মহাবিশ্বে কোথাও নেই বা এখানে কোথাও পাওয়া যাবে না। এখানে কী করেছেন, তিনি একটা হোল রেখেছেন, হোলের মধ্যে তিনি দেখিয়েছেন এর মধ্যে যদি কোনো ওয়েভ ঢোকে বা কোনো রে ঢোকে, আলো ঢোকে, তাহলে এর মধ্যেই ধাক্কা খাবে, ধাক্কাকে এর মধ্যেই ঢুকে থাকবে, কোনো দিনও রেটাই ক্যাভিটির মাধ্যমে বেরোতে পারবে না। ঠিক আছে, বিকীর্ণ তাপটা, এবং বিকীর্ণ তাপটা কি, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তড়িৎচুম্বকীয় তরঙ্গ। বিকীর্ণ তাপ মানে কি, এটা সূর্য থেকে আমার পৃথিবীতে আসে বিকীর্ণ তাপ, যেটা মাধ্যমটাকে গরম করে না কিন্তু আমরা গরম পাই। ঠিক আছে, এটা হচ্ছে বিকীর্ণ তাপ। এই তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে কি কি থাকে না, তড়িৎচুম্বকীয় তরঙ্গের মধ্যে এই পার্টগুলো থাকে যে এই যে হচ্ছে যে তোমার কি থাকে না, এদিকে তোমার রেডিও ওয়েভ, ইনফ্রারেড ওয়েভ, ভিজিবল লাইট, এক্স রে, গামা রে, কসমিক রে, এদিকে পরপর করে এনার্জিটা বেড়ে আছে। এগুলো হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আমরা যে চোখে আলো দেখতে পাচ্ছি, নীল লাল হলুদ সবুজ, এগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো ভিন বা ওয়েন কি দেখলেন যে এটা একটা গল্পের মতো আছে। তুমি ধরো একটা লোহাকে তোমরা কামারশালায় গেছো বা দেখেছো রাস্তা ধারে, প্রথমে লোহা যখন হয়, প্রথমে কী হয়, লোহা গরম করলে প্রথমে লাল হয়ে যায়।
প্রথমে লোহাকে তুমি যদি গরম করো, এটা প্রথমে রেড কালার শো করে, তারপর কি হয়ে যায়, তারপরে হচ্ছে ইয়েলো, হচ্ছে যে তোমার অরেঞ্জ কালার শো করে, তারপরে কী হয় ইয়েলো স্লো করে, তারপরে কী হয় না হোয়াইট হয়ে যায়, সাদা হয়ে যায়। যখন খুব উত্তপ্ত হয়ে যায় তাহলে ফার্স্টে রেড হয়, তারপরে ইয়েলো হয়, তারপরে এই অরেঞ্জ হয়, তারপরে ইয়েলো হয়, ইয়েলো হয়, তারপরে হোয়াইট হয়ে যায়। ঠিক আছে, লোহাকে যখন গরম করা হয় তিনি সেটা দেখলেন যে তাহলে লোহাকে যখন এরকম গরম করা হচ্ছে বিভিন্ন টাইপের কালার দেখা যাচ্ছে, তাহলে গরম করার সঙ্গে কি কালারের কোনো সম্পর্ক আছে? তো তিনি কী করলেন না, লোহা যখন গরম আছে, গরমে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তো গরম করা অবস্থায় কি না তিনি সর্বোচ্চ যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বেরোতে পারে সেই ওয়েভের তিনি ল্যামডাগুলো বা তোমার হচ্ছে যে তোমার ওই ল্যামডা বা তোমার এখানে বলে ওয়েভলেন্থগুলো মেজার করলেন। যখন লাল হলো, লালের ওখানে সব ধরনের ওয়েভলেন্থ আছে, প্রত্যেকটা তিনি এনার্জির সঙ্গে ওয়েভলেন্থ ক্যালকুলেশন করলেন। ফার্স্টে তিনি দেখলেন লোহাকে যখন গরম করা অবস্থায় লাল হয়ে যায়, সেই লাল অবস্থায় তিনি প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ নিলেন। প্রত্যেকটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই T1 টেম্পারেচারে তিনি একটা পার্টিকুলার ল্যামডা পেলেন। অনেকগুলো ল্যামডা পেয়েছেন, অনেকগুলো ল্যামডা তিনি গ্রাফে প্লট করেছেন যে ইন্টারনাল এনার্জি ভার্সেস ল্যামডা। তিনি দেখছেন একটা সর্বোচ্চ একটা পয়েন্টে ল্যামডা ম্যাক্স পেয়েছে। ঠিক আছে, হয়েছে। লোহাটাকে আরও গরম করা হলো, T2 টেম্পারেচার করা হলো, মানে টেম্পারেচারটা 500 থেকে 700 করা হলো, T2 টেম্পারেচার করা হলো। তখন দেখলেন একটা সর্বোচ্চ ম্যাক্সিমাম একটা ল্যামডা ম্যাক্স পেয়েছেন। আবার যখন T3 করা হলো, আরও টেম্পারেচার বাড়ালো, 10,000 ডিগ্রি 1000 ডিগ্রি করা হলো, আরও ল্যামডা একটা পেলেন, পার্টিকুলার একটা পজিশনে একটা ল্যামডা ম্যাক্স পেলেন যেটা T3 টেম্পারেচারে। এবং তিনি প্রত্যেকটাই অবজার্ভ করলেন, যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি, দেখো যত আমার টেম্পারেচার বাড়ানো হচ্ছে, কী হচ্ছে, যত আমার টেম্পারেচার বাড়ানো হচ্ছে মানে কি গরম করা হচ্ছে, তত আমার ল্যামডাগুলো পরপর বাঁ দিকে, ল্যামডা ম্যাক্সটা পরপর বাঁ দিকে শিফট করে যাচ্ছে। দেখতে পেয়েছো, পরপর বাঁ দিকে শিফট করে যাচ্ছে। প্রথম এখানে ছিল T1 টেম্পারেচার, T2 টেম্পারেচার এখানে গেল, T3 টেম্পারেচার এখানে গেল। তার মানে কি কৃষ্ণবস্তুর তাপমাত্রা যত বাড়ানো যায় সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যটা বাম দিকে সরে যায়। এটা তুমি তো মানছো, কারণ T1 টেম্পারেচার ল্যামডা ম্যাক্স ছিল এখানে, T2 টেম্পারেচার ল্যামডা ম্যাক্স ছিল এখানে, T3 টেম্পারেচার ল্যামডা ম্যাক্সটা উনি দেখেছেন এখানে। এবার তিনি ওয়েন্স কি একটা করলেন, ওয়েন্স তার রেডিয়েশন ল দিলেন। এইগুলো তোমাদের কিচ্ছু জানার দরকার নেই, জাস্ট ফর গ্র্যাজুয়েশন স্টুডেন্ট, যারা গ্র্যাজুয়েশন স্টুডেন্ট আমার কাছে পড়ছে বা পড়ে তাদের জন্যে, যে জাস্ট তুমি একটু দেখে রাখো, নট ফর এইচ স্টুডেন্ট। তোমার তার এনার্জিটা ক্যালকুলেশন করলেন যে এনার্জি এ গামা টু এ হচ্ছে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট, গামা কিউ e⁻⁻b গামা বাই টি। ঠিক আছে, বি গামা বাই টি উনি করে একটা প্লট করলেন, এনার্জির সঙ্গে ল্যামডার একটা প্লট করলেন, এই যে এনার্জির সঙ্গে ল্যামডা। এবং তিনি ওনার ভিন্স লটা বলছে যে পার্টিকুলার টেম্পারেচার, যত আমি টেম্পারেচার বাড়াচ্ছি ল্যামডাটা পরপর কমে যাচ্ছে। দেখো এখানে T1 টেম্পারেচার ল্যামডা ম্যাক্সটা ছিল এখানে, T2 টেম্পারেচার ল্যামডা ম্যাক্সটা এখানে, T3 টেম্পারেচার ল্যামডা ম্যাক্সটা এখানে। তাহলে তিনি কি বললেন, আমার ল্যামডা ম্যাক্সের সঙ্গে টেম্পারেচার ইনভার্সলি প্রপোর্শনাল, মানে কি যত টেম্পারেচার বাড়ছে ল্যামডা কমছে, যত টেম্পারেচার বাড়লো ল্যামডা কমবে, টেম্পারেচার বাড়ছে ল্যামডা কমছে। তাহলে ল্যামডা ম্যাক্স ইন্টু টি একটা পার্টিকুলার কনস্ট্যান্ট সংখ্যা, সেটা 2.894 × 10⁸ মিটার কেলভিন। এটা তিনি একটা উইন্স ল বা ভিন্স ল, কৃষ্ণবস্তুর ভিন্স ল নামে পরিচিত, এটা উইন্স ল। এবং তিনি পার্টিকুলার এই ডিস্ট্রিবিউশনটার একটা এনার্জি ক্যালকুলেশন করলেন। কীভাবে এনার্জি ক্যালকুলেশন করলে তোমাদের সিলেবাসে নেই, এটা জাস্ট গ্র্যাজুয়েশন স্টুডেন্টের জন্য বললাম। তিনি রেডিয়েশন ল এনার্জি ক্যালকুলেশন করলেন, এটা একটা কনস্ট্যান্ট গামা কিউ e⁻⁻b গামা কিউ, বিটা একটা কনস্ট্যান্ট বাই টি, এটা হচ্ছে রেডিয়েশন অফ টেম্পারেচার, মানে যতখানি বিকীর্ণ করেছে এই কৃষ্ণবস্তুর গায়ে দেয়ালে ততটুকু বিকীর্ণ টেম্পারেচারটা। এবার তিনি কি দেখালেন, তিনি এটা প্লট করলেন, প্লট করে দেখো আমি তোমার দেখিয়েছি, এবং প্লট করে তিনি দেখিয়েছেন না তিনি ইন্টারনাল এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি প্লট করেছেন। না ইন্টারনাল এনার্জির সঙ্গে ফ্রিকোয়েন্সি যখন তিনি প্লট করেছেন না এইভাবে তার গ্রাফে প্লটটা পাওয়া গেছে, এরকম উল্টো ইউ শেপের কি ফার্স্টে তিনি প্রথমে কি গামা কিউ এনার্জির সঙ্গে গামা কিউ প্রপোর্শনাল প্রথমে বেড়েছে গামা কিউ, তারপরে এই ফ্যাক্টরটা ডমিনেট করবে, এই গামাটা যখন বেড়ে যাবে এই ফ্যাক্টরটা ডমিনেট করবে, এই ফ্যাক্টরটা ডমিনেট করলে ফ্যাক্টরটা ডমিনেট করলে মানে খুব ছোটো ফ্যাক্টর, তাকে আবার কিউ দিয়ে গুণ করলে আরও ফ্যাক্টরটা পরপর করে ছোটো হয়ে নেমে যাবে। তাহলে এইটা তোমরা জাস্ট শুনে রাখো, বুঝতে পারছো কি না জানি না, তবে জাস্ট শুনে রাখো, এইভাবে
গ্রাফিক্যাল যখন প্লট শেখানো হবে, ম্যাথামেটিক্যাল স্যাররা যখন শেখাবেন, আমি টুকরো শিখিয়ে দেবো, গ্রাফিক্যাল প্লটটা যখন শেখানো হবে তখন তোমরা জেনে যাবে, জাস্ট শুনে রাখো গল্পের মতো। তো তিনি এইভাবে দেখেছেন এবং দেখে তার এইভাবে যখন গ্রাফটা যখন প্লট করছেন, গ্রাফটা যখন প্লট করছেন, গ্রাফটা তার হওয়া দরকার এইভাবে থিওরিটিক্যাল, কিন্তু এক্সপেরিমেন্টাল তিনি যতবার গ্রাফ প্লট করছেন তার গ্রাফটা এইভাবে যে মিলছে, হায়ার ফ্রিকোয়েন্সিতে মিলছে, কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সিতে তার গ্রাফটা মিলছে না, একটুখানি ডেভিয়েশন করেছে। এই যখন লিখেছি এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল, এইভাবে গ্রাফটা, এই তো স্ট্রেট লাইন যেটা লিখেছি সেটা গ্রাফটা হওয়া দরকার ছিল, কিন্তু লোয়ার ফ্রিকোয়েন্সিতে গ্রাফটা একটু ঝুঁকে নিচু হয়ে যে একটা পয়েন্টে যে মিশছে এবং তারপর যে দুটো একসাথে মিশে যাচ্ছে, এই জায়গাটা তিনি ভিন্স ম্যাচ করাতে পারছেন না, এই জায়গাটা কেন এরকম হচ্ছে, লোয়ার ফ্রিকোয়েন্সিতে তার মিলছে না কিন্তু হায়ার ফ্রিকোয়েন্সিতে মিলে যাচ্ছে। এবার একটা ঘটনা ঘটেছে, এখানটা তিনি একটা সমস্যা দেখা গেছে, কৃষ্ণ বস্তুর বিকিরণ নিয়ে তার এক্সপেরিমেন্টের সঙ্গে তার থিওরিটিক্যাল ভ্যালুটা মিলছে না। এবার র্যালে জিন্স একটা সায়েন্টিস্ট, মেনলি র্যালে একটা কাজ করেছেন, তারপর যে জিন্স ওটাকে সংশোধন করেছেন, মানে র্যালে জিন্সটা সংশোধন করেছেন, এটা তোমরা জাস্ট শুনে রাখো গল্পের মধ্যে, এগুলো একটাও কিন্তু তোমাদের সিলেবাসের মধ্যে নেই। তো কী বলেছেন তিনি, প্রত্যেকটা একটা কিউবিক্যাল কনসিডার করেছেন, কিউবের পার্টিকুলার টেম্পারেচার টি নিয়েছেন, টেম্পারেচার টি নেওয়ার পর ভাইব্রেটিং অসিলেটিং ফ্রিকোয়েন্সি প্রত্যেকটা কী ধরেছেন না, মলিকুলগুলো হচ্ছে প্রত্যেকটা ভাইব্রেট করতে থাকে, তিনি ভেবেছেন প্রত্যেকটা অ্যাটম মলিকুল ভাইব্রেশন করতে থাকেন এবং প্রত্যেকটা ভাইব্রেশনকে তিনি অসিলেটর হিসেবে কনসিডার করেছেন এবং তিনি বলেছেন প্রত্যেকটা একটা মলিকুলের বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে, ধরো একটা টান করা তারকে তুমি ধরো টেনে দিলে, তাহলে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে দুলতে থাকে, তুমি যদি জোরে ফোর্স অ্যাপ্লাই করো বিভিন্ন জোরে দুলবে, তুমি যদি আস্তে ফোর্স করো আস্তে দুলবে, তাহলে তারা বিভিন্ন টান করা তারে বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে দুলতে থাকবে। ধরো একটা দড়িকে টান করে বেঁধেছো, একটা ফোর্স অ্যাপ্লাই করলে টেনে ছেড়ে দিলে, এইভাবে তার ওয়েভটা গেল, যে আবার ফিরে এলো, আবার এইভাবে গেল, কোনো ওয়েভ এইভাবে ফার্স্ট ওভারটন হলো, ফার্স্ট ওভারটন কি এই টার্মটা তোমরা বুঝতে পারো না, শুধু শুনে রাখো, এভাবে গেল যে আবার এইভাবে চলে এলো, এইভাবে চলে এলো, তাহলে বিভিন্ন রকম আমার ওয়েভ হতে পারে। একটা দুটো দড়িকে তুমি টান করে ধরে থাকবে, বিভিন্ন রকম ফোর্স, কেউ জোরে টেনে ছেড়ে দেবে, কেউ আস্তে টেনে ছেড়ে দেবে, বিভিন্ন টাইপের ওভারটোন হতে পারে, তাহলে বিভিন্ন টাইপের বিস্তার হতে পারে, তাহলে বিস্তার যখন একই ফ্রিকোয়েন্সিতে বিস্তার হতে পারে কিন্তু তাদের এনার্জিটা আলাদা হতে পারে, তাদের একই ফোর্স অ্যাপ্লাই করলে কিন্তু তাদের যেহেতু তাদের বিস্তারটা আলাদা কিন্তু তাদের পার্টিকুলার এনার্জিটা আলাদা, এই ওয়েভের এনার্জি প্রত্যেকটা আলাদা। এটা যখন SHM সিম্পল হারমোনিক অসিলেটর, SHM সিম্পল হারমোনিক মোশন যখন হবে, ক্লাস 11ই সম্ভবত আছে, ফিজিক্স স্যার বলবেন এই টার্মগুলো তুমি আবার আমাকে জিজ্ঞেস করবে, তখন তুমি বুঝতে পারবে। এখন এটা ফিজিক্স বোঝালে আমার কেমিস্ট্রিটা একটু শেষ হয়ে যাবে, বা আমি কেমিস্ট্রিটাকে একটু ডেভিয়েট করে চলে যাচ্ছি, কারণ এটা তোমাদের কেমিস্ট্রির সিলেবাসে নেই, ফিজিক্সের টুকরো আছে হয়তো, স্যাররা বলবেন, তোমরা এখন মাথার উপর দিয়ে কিছু পরিমাণ যাচ্ছে, তবু তুমি আমার পরে জিজ্ঞেস করবে, আমি বলে দেবো, ঠিক আছে। তো তাদের ডিফারেন্ট ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি অসিলেট হতে পারে, কিন্তু তাদের এনার্জিটা ডিফারেন্স, একই ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিদের মধ্যে বিভিন্ন প্রকারের তারা ওয়েভে দুলতে পারে, নাচতে পারে, কিন্তু তাদের এনার্জি কত না, এনার্জিটা তাদের বিভিন্ন রকমের এনার্জি, তাদের বিভিন্ন রকম এনার্জি হতে পারে ভাইব্রেশন ফ্রিকোয়েন্সিতে, ঠিক আছে। এটা র্যালে জিন্স কনসিডার করলেন। তো র্যালে জিন্স কনসিডার পর কী করে দেখালেন না, তাদের তাহলে টোটাল নাম্বার অফ অসিলেটরের কথা আছে, কতগুলো অসিলেটর আছে, মানে কি কতগুলো এরকম কাঁপছে, এরকম কাঁপা অ্যাটম কতগুলো আছে এর মধ্যে, এই ব্লকের মধ্যে, না এর মধ্যে ব্লকের একটা দুটো নয়, একটা ধরো 10⁵, 10⁸, এরম হতে পারে, 10⁻10, না ওই অসিলেটর কাউন্টটা কী করলেন না 8π নিউ স্কোয়ার বাই CQ, এটা তিনি টোটাল নাম্বার অফ অসিলেটর করলেন। এবার টোটাল নাম্বার অফ এত সংখ্যক অসিলেটর আছে, এত সংখ্যক অসিলেটরের ডিফারেন্ট টাইপস অফ এনার্জি আছে, একটু আগেই বললাম, একটা অসিলেটর ধরে এইভাবে কাঁপছে, একটা অসিলেটর ধরে এইভাবে কাঁপছে, প্রত্যেকের বিভিন্ন হচ্ছে তোমার অ্যাম্প্লিটিউডে কাঁপছে, কিন্তু তাদের ডিফারেন্ট অসিলেটরের ডিফারেন্ট এনার্জি, কিন্তু এনার্জি হলে আমার টোটাল এনার্জি কত না, এনার্জি করার জন্য আমরা গড় করার জন্য দেখো এই জায়গাগুলো শুধু আমি বলে যাচ্ছি, শুনে রাখো, এটা একদম লাগবে না, এটা শুধু গ্র্যাজুয়েশন ছেলেদের জন্য নোটটা বানানো হয়েছে, এখানটা এইটুকুটা কি না, আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ এনার্জি হচ্ছে e টু দি পাওয়ার -e/kBT, ঠিক আছে, এটা হচ্ছে বোলসমান কনস্ট্যান্ট, একে যদি আমরা দিয়ে গুণ করি এবং যা রেঞ্জ ই থেকে DE পর্যন্ত নেওয়া হয়েছে এবং সেটাকে যদি 0 টু ইনফিনিটি পর্যন্ত আমরা ইন্টিগ্রেশন করি, যার অঙ্কে ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ কিছু হয়েছে সে একটু বুঝতে পারবে,
এবং যেটা টোটাল নাম্বার অফ এনার্জি দিয়ে হচ্ছে পার্টিকুলার এনার্জি যদি ভাগ করি e⁻⁻ ইন্টু ডিটি রেঞ্জ পর্যন্ত আমরা নেওয়া হয়েছে যদি ভাগ করি, তাহলে আমরা অ্যাভারেজ পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে মোট শক্তি, এটা হচ্ছে একটা অসিলেটরের শক্তি এবং তাকে দিয়ে গুণ করছি এনার্জি দিয়ে এবং পার্টিকুলার এক একটার জন্য ভাগ করে দিচ্ছি, মানে গড় করছি। ইন্টিগ্রেশন করা মানে কি, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যতগুলো আছে তার প্রত্যেকটার গড় নিয়েছি। এই গড়ের সাইন হচ্ছে ক্যাপিটাল ই। এই প্রত্যেকটা ইন্টিগ্রেশন করলে একটা পার্টিকুলার কনস্ট্যান্ট আসবে, কনস্ট্যান্টগুলো কেটে যাবে। এটা ইকুয়েশনটা সলভ করলে কাজ হবে KBT, কে হচ্ছে বোলসমান কনস্ট্যান্ট, প্রত্যেকটার গড়। ঠিক আছে, সেরকম আমরা একে যদি আমরা এই 1 নম্বর সমীকরণকে যদি আমরা নিউ দিই, আমরা হচ্ছে যে নিউ দিই, ডি নিউ দিয়ে আমরা যদি একে নিউ থেকে ডি নিউ পর্যন্ত অসিলেটর নিই, মানে নিউ সংখ্যক অসিলেটরের জন্য নিয়েছি, এ থেকে যদি ডি নিউ পর্যন্ত অসিলেটরের জন্য নিই, তাহলে একে ডি নিউ দিয়ে একটা গুণ করবো। জাস্ট শুনে রাখো, তোমরা মনে হচ্ছে কিছুই বুঝতে পারছো না অসিলেটর সংখ্যা দিয়ে, ডি নিউ দিয়ে শুনে রাখো, আমি পরে আবার সামনাসামনি বলবো। এবার কি হয়েছে, এবার টোটাল নাম্বার অফ অসিলেটর হয়ে গেছে এনার্জি ইন্টু ডি নিউ, অসিলেটর সংখ্যা যেটা আছে তাকে ডি নিউ দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এনার্জিকে আমরা ডি নিউ দিয়ে গুণ করেছি। দেখো এনার্জি ছিল, একে ডি নিউ দিয়ে গুণ করেছি, অসিলেটর সংখ্যা ছিল, এই মানে টোটাল গড় এনার্জি, এই যে এটা তো গড় এনার্জি বেরিয়েছে, এই গড় এনার্জিটাকে এই পার্টিকুলার নাম্বার অফ অসিলেটর সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি, মানে গড় এনার্জি বেরিয়েছে এটা, এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে মানে গড় এনার্জি। এই গড় এনার্জিকে পার্টিকুলার অসিলেটর সংখ্যা দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে গড় এনার্জি ছিল KBT, পার্টিকুলার অসিলেটর সংখ্যা দিয়ে গুণ করেছি, এখানে ডি নিউটা বসিয়েছি, এনার্জি ইউ দিয়ে রিনোট করেছি, ডি নিউতে গুণ করেছি, তাহলে ডি নিউ ক্যান্সেল হয়েছে। তাহলে টোটাল আমার এই ব্লকটার মধ্যে এনার্জিটা আমরা কত ছিল সেটা আমরা পেয়ে গেছি। টোটাল ব্লকটার মধ্যে কত এনার্জি ছিল, ঠিক আছে, টোটাল ব্লকটার মধ্যে কত এনার্জি ছিল না 8 পাই নিউ স্কোয়ার বাই CQ KBT। ঠিক আছে, এটা করতে যে আবার একটা সমস্যা হলো, এটা করতে চরম সমস্যা হলো, যখন এনার্জির সঙ্গে আমরা যখন প্লট করছি, এই এনার্জি এখানে ইটা টার্ম চেঞ্জ করে না ইউ দিয়ে, এই এনার্জি যখন এর সঙ্গে প্লট করেছি, যেমন এখানে করেছিলেন ভিন্স করেছিলেন, এনার্জির সঙ্গে প্লট করেছিলেন, তার প্রথম দিকে মিলছিল না, এই মিলার সমস্যার সমাধান করেছে র্যালে জিন্স যখন সমস্যার সমাধান করলে, যখন ইউর সঙ্গে দেখতে পাচ্ছেন গামার আবার স্কোয়ারের সরল সম্পর্ক, তাহলে প্রথমটা মিলে একটা অধিবৃত্তাকার সমীকরণে বেরিয়ে চলে যাচ্ছে, মানে নিউর সঙ্গে গামার দেখো স্কোয়ারের সম্পর্ক, মানে y² = 4ax, এটা অধিবৃত্তের সমীকরণ। তাহলে প্রথমটা যখন মিলছিল না, প্রথমটা সমাধান ফার্স্ট পার্টটা মিলছিল না বলে ফার্স্ট পার্টটা সমাধান করার জন্য তিনি আর তার একটা সমীকরণ আনলেন বটে, কিন্তু ফার্স্ট পার্টটার সঙ্গে এটা মিললো কিছুটা অংশ, কিন্তু শেষের পার্টটা আবার মিলছে না, আবার চরম সমস্যা দেখা যাচ্ছে, মানে একজনের মিলছে একজনের মিলছে না। এটা র্যালে জিনিসের সমীকরণ অনুযায়ী এটা যদি গ্রাফিক্যাল প্লট করি এইভাবে সমীকরণটা বেরিয়ে যায়। তাহলে ফার্স্ট পার্টটা মিলছে, যেটা আমার হচ্ছে ভিন্সের ফার্স্ট পার্টটা মিলছিল না, এক্সপেরিমেন্ট পার্টের সঙ্গে মিলছিল না, কিন্তু র্যালে জিনিসের ফার্স্ট পার্টটা মিললো, কিন্তু শেষের পার্টটা আবার মিলছে না র্যালে জিনিসের, মানে ভিনের আবার শেষের পার্টটা মিলছে, তাহলে একটা সমস্যা দেখাচ্ছে। তখন এবার ম্যাক্স প্ল্যাঙ্কের এন্ট্রি হচ্ছে। এবার ম্যাক্স প্ল্যাঙ্ক ইজ অলসো জার্মান সায়েন্টিস্ট, তিনি একজন পদার্থবিদ, তিনি একজন থার্মোডাইনামিক্সে খুবই ভালো। 1901 খ্রিস্টাব্দে ম্যাক্স প্ল্যাঙ্ক এসে তার সমস্যার সমাধান করলেন। এটা 1896-তে ছিলাম, 1901 সালে চলে এসেছি এবং ম্যাক্স প্ল্যাঙ্ক সমস্যার সমাধান করলেন এবং তিনি প্রত্যেকটা এনার্জিকে আমরা কি ধরে এসেছি যে প্রত্যেকটা এনার্জিকে তিনি ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে ধরলেন, ক্ষুদ্র প্যাকেটের আকারে, প্যাকেটের মতো। আমরা কি ধরে হয়েছি সূর্য থেকে যে এনার্জি আসে কন্টিনিউয়াস আসে, তিনি বললেন না, যে কোনো বস্তু থেকে এনার্জি আসে প্যাকেট আকারে, ক্ষুদ্র ছোটো একটা প্যাকেট, একটা ছোটো মিষ্টির প্যাকেট, একটা ছোটো মিষ্টির প্যাকেট, আর একটা ছোটো মিষ্টির প্যাকেট আকারে 20টা প্যাকেট একবারে কন্টিনিউ চলে এলো না, ছোটো 5টা ভাগে এলো। মানে এনার্জি E=NH নিউ, এই প্যাকেট আকারে আসে। নিউটা তার ফ্রিকোয়েন্সি, এইচটা প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এনটা হচ্ছে তার ইন্টিজার নাম্বার এনার্জি। ম্যাক্স প্ল্যাঙ্ক কী করলেন না, উনি বললেন যে এনার্জিটাকে যদি আমরা নিউর সাথে প্রপোর্শনাল ধরি, এনার্জিটা ফ্রিকোয়েন্সির সাথে সমানুপাতিক, এই সমানুপাতিক তুললে একটা কনস্ট্যান্ট আনতে হয়, এইচ কনস্ট্যান্ট আনলাম, যেটা ম্যাক্স প্ল্যাঙ্কের নাম হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। তাহলে এনটা হচ্ছে তার ইন্টিজার নাম্বার, এনটা হচ্ছে 0 নয়, 1-2 নয়, 3-2 নয়, হাফ নয়, যেটা হচ্ছে এন হচ্ছে পূর্ণ সংখ্যা, 1-2 অলওয়েজ
ইউনিট মানে অলওয়েজ ইন্টিজার নাম্বার 1 2 3 4। এনার্জিটা তাহলে ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ, এটা তোমাদের লাগবে, এত কিচ্ছু লাগবে না, এটা শুধু তোমাদের লাগবে। ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ, এইচটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, যার মান হচ্ছে 6.627 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। তো তিনি বললেন এনার্জিটাকে যদি এইভাবে ধরি এবং ইকুয়েশনটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র এই ইন্টিগ্রেশন না করে যদি সামেশান করি, মানে ইয়ের জায়গায় প্রত্যেকটা ইয়ের জায়গায় এন এইচ নিউ বসাচ্ছি প্রত্যেকটা, আগে যেমন র্যালেজেন্স করেছিলেন র্যালেজেনের ইয়ের জায়গায় আমরা কী বসাচ্ছি এন এইচ নিউ। দেখো এটা গড় করছি, গড় বার করছি, ইয়ের জায়গায় কী করছি এন এইচ নিউ বসাচ্ছি, এবং আমরা কী করেছিলাম এনার্জিটা কন্টিনিউয়াস, সেই জন্য সামেশান করেছিলাম। তিনি কী বললেন এনার্জিটা কন্টিনিউয়াস নয়, এনার্জিটা ক্ষুদ্র ক্ষুদ্র কোয়ান্টিটির সমষ্টির যোগফল। তাহলে ক্ষুদ্র ক্ষুদ্র সমষ্টির যোগফল হলে সামেশান করতে হয়, আজকে জেনে রাখো। যদি কন্টিনিউয়াস হয় আমরা ইন্টিগ্রেশন করি, আর সামেশান হলে ক্ষুদ্র ক্ষুদ্র হলে সামেশান হলে সামেশান সাইনটা দিই। এন ইজ ইকুয়াল টু 0 টু ইনফিনিটি, শুধু প্রত্যেকটা একই রকম র্যালেজেনের ইকুয়েশনে ইয়ের জায়গায় ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ বসছে। দেখো এন এইচ নিউ ই টু দি বার ই বাই কেভিটি ছিল, ই টু দি বার এন এইচ নিউ বাই কেভিটি, নিচে যা ছিল ইন্টিগ্রেশনের জায়গায় সামেশান বসাচ্ছি ই টু দি বার এন এইচ নিউ। যদি এমন করে গড় করা যায় তাহলে হচ্ছে একটা ই ইজ ইকুয়াল টু এইচ নিউ বাই ই টু দি বার এইচ নিউ বাই কেভিটি -1 আসে, যেটা হচ্ছে তোমার গড়, এবং এটা হচ্ছে গড় এনার্জি, এবং পার্টিকুলার টোটাল সংখ্যক এনার্জি ছিল এতটা। একে যদি গড় এনার্জিতে গুণ করি, দেখো এই পার্টিকুলার টোটাল সংখ্যক হারমোনিক অসিলেটর ছিল 8 পাই নিউ স্কোয়ার বাই সি কিউ ইন্টু ই টু দি বার গড় দিয়ে আগের মতনই, আগে যেমন বার করেছিল যে র্যালেজেন্স বার করেছিল, র্যালেজেন্সের মতো গড় বার করে তাকে গুণ করেছি, উভয় পক্ষে ডি নিউ কেটে যাচ্ছে, নিউ ইজ ইকুয়াল টু ই টু দি বার এইচ বাই সি কিউ ইন্টু এইচ নিউ বাই ই টু দি বার এইচ নিউ বাই কেভিটি -1। এটা হচ্ছে প্লাঙ্ক রেডিয়েশন ল। তিনি এই ইকুয়েশনটা যখন এই ইকুয়েশনটা যখন তিনি ফিট করছেন ইউ ভার্সেস নিউর সাথে, দেখছেন তার এক্সপেরিমেন্টের সাথে এরকম ইউ শেপের মতো, উল্টো ইউ শেপের মতো মিলিয়ে যাচ্ছে। তাহলে র্যালেজেনের সমস্যার সমাধান হয়ে গেল, ভিনের সমস্যার সমাধান হয়ে গেল, এই সমীকরণটা আসার জন্যে সমস্যার সমাধান হয়ে গেল, র্যালেজেনের ভিনের সমস্যার সমাধান হয়ে গেল। এবং তখনই তিনি বললেন ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। আমাদের শক্তি সবসময় প্যাকেট আকারে আসে, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট আকারে, শক্তি কোনোদিনও কন্টিনিউয়াস আসে না। এই শক্তি ফিক্সড, এই কোনো সবচেয়ে ন্যূনতম শক্তি কী হবে এন এইচ নিউ। কোনো প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের কোনো ফোটনের শক্তি সর্বন্যূনতম শক্তি কী হবে এন এইচ নিউ। এর থেকে বেশিও শোষণ করতে পারবে না ব্ল্যাক বডিটা, এর থেকে এন এইচ নিউর বেশি শোষণ করতে পারবে না, কমও শোষণ করতে পারবে না। যদি শোষণ করে এন এইচ নিউর পূর্ণ গুণিতকে করবে, n সমান 1 এর 2 গুণ করতে পারে, 3 বসালে এর 3 গুণ করতে পারে, n সমান 1 বসালে n সমান 1 বসালে ই ইকুয়াল টু এইচ নিউ হয়ে যাচ্ছে। তার মানে কি তিনি বললেন যে ব্ল্যাক বডি রেডিয়েশনের কোনো শক্তি, যে বিকিরণ শক্তি তিরস্চুম্বকীয় তরঙ্গ যে ফুল কন্টিনিউয়াস শোষণ করে না, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে শোষণ করে, প্যাকেটের মতো এনার্জি। কি প্যাকেট, কত প্যাকেট না n সমান 1 বসালে 1 প্যাকেট এনার্জির 1 প্যাকেট নিল, n সমান 2 বসালে 2 প্যাকেট, n সমান 3 বসালে 3 প্যাকেট, মানে কন্টিনিউয়াস এনার্জি নেয় সেরকম কিছু নয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে, যে যার যেমন লাগবে। কারো যদি 3 প্যাকেট লাগে n সমান 3 বসিয়ে দাও, 3 প্যাকেট এনার্জি নিল। তাহলে কি আজ থেকে আমরা জানলাম এনার্জি হচ্ছে কন্টিনিউয়াস, এনার্জি তোমাদের সিলেবাসে এটুকুই আছে, ই ইজ ইকুয়াল টু এইচ নিউ। এটাই হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম ল বা প্ল্যাঙ্কের হচ্ছে যে তোমার থিওরি, যে n সমান ইন্টিজার নাম্বার 1 2 3 4, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউটন ফ্রিকোয়েন্সি, ই সমান এইচ নিউ। এটাই তোমাদের জানতে হবে। 1901 সালে ম্যাক্স প্লাঙ্ক করেছিলেন এবং তার জন্য নোবেল দেওয়া ছিল। এত কিছু যে গল্পটা বললাম, এত কিছু গল্প এই জিমান এফেক্টের পর, ওয়েন্স ভিন্স, এই জিমান এফেক্টের পর 1996 পর এই গল্পটা, ব্ল্যাক বডি রেডিয়েশনের গল্পটা, র্যালেজেন্সের ইকুয়েশনের গল্পটা, এইগুলো তোমাদের সিলেবাসে একটাও কিছু নেই। শুধু এতখানি যে গল্প বললাম, এতখানি ইন্টিগ্রেশন ডেরিভেটিভ মিলছে না, শুধু গল্পের মধ্যে কিচ্ছু নেই। শুধু তোমরা যারা এইচএস পড়ছো তারা শুধু এইটুকু সূত্র মনে রাখবে, ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ। এত কিচ্ছু তোমাদের মনে রাখার দরকার নেই। শুধু গল্প তোমাদের যে জিজ্ঞাসা করে কীভাবে হলো সেটা বলার জন্য তোমার ইন ডিটেলসে পড়ানো হয়েছে। তোমাদের ম্যাক্স প্লাঙ্কের থিওরি, কোয়ান্টাম থিওরি বললে ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ। নিউটা ফ্রিকোয়েন্সি, এইটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইন্টিজার নাম্বার 1 2 3 4। প্লাঙ্কের সূত্র বললে ই ইজ ইকুয়াল টু এন এইচ নিউ, এটুকু বললেই তোমাদের হয়ে যাবে। তার মানে ম্যাক্স প্লাঙ্কের সূত্র অনুযায়ী আমরা কী জানতে পারলাম,
যে কোনো কৃষ্ণ বস্তু কর্তৃক শোষণ বা বিকিরণ বা ব্ল্যাক বডি থেকে শোষণ বা বিকিরণ কন্টিনিউয়াস হয় না, নিরবিচ্ছিন্নভাবে হয় না, তার বদলে কী হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেটের আকারে হয়। মানে তার মানে আমরা যে কিছুদিন আগে যে পড়েছিলাম, তোমরা একটু মনে আছে কিনা জানি না, যে ম্যাক্সওয়েলের 1856 মানে 1856 আর 1856 যে বলে গেছিলেন, যে 2 নম্বর পয়েন্ট আমি ইম্পর্টেন্ট বলে বলেছিলাম, তোমরা আগের লেকচারে দেখতে পারো, কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন নিরবিচ্ছিন্নভাবে ঘটে। দেখো এই 2 নম্বর পয়েন্ট আমার স্টার দেওয়া ছিল, কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন নিরবিচ্ছিন্নভাবে ঘটে এবং শক্তি বিকিরণ নিরবিচ্ছিন্নভাবে শোষণ বা বর্জন। 1856 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক ইলেকট্রোম্যাগনেটিক থিওরি দিয়ে বলেছিলেন, কোনো বস্তু কর্তৃক শোষণ বা বর্জন নিরবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াসভাবে ঘটে, কোনো শক্তি শোষণ বা বর্জন কন্টিনিউয়াসভাবে ঘটে। এবং ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরিতে তড়িৎচুম্বকীয় থিওরির তত্ত্বের ব্যর্থতা কী বলেছিলাম না, ব্ল্যাক বডি রেডিয়েশনটা ব্যাখ্যা করা যাচ্ছে না। এবং যেই সমস্যাটা সমাধান করলেন ভিন্স ও অ্যালেজিন, তারপরে 1901 সালে, যেটা আমি তোমাদের আজকে পড়ালাম লেকচারে, ম্যাক্স প্ল্যাঙ্ক সমস্যার সমাধান করলেন ব্ল্যাক বডি রেডিয়েশন বা তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে, যে তড়িৎচুম্বকীয় তরঙ্গের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রে ম্যাক্স প্ল্যাঙ্কের ব্ল্যাক বডি রেডিয়েশনের ক্ষেত্রে ব্যাখ্যা করা যাচ্ছিল না। 1856 সালে, যে 1856 সালে, তার ঠিক 50 বছর পর 1901 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক, ঠিক আছে, ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা তিনি বললেন যে তড়িৎচুম্বকীয় তরঙ্গ কোনো নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, তার বদলে প্যাকেট আকারে হয়, ক্ষুদ্র ক্ষুদ্র নিরবিচ্ছিন্ন হয় না, এনার্জিগুলো শোষণ বা বর্জন প্যাকেট আকারে, ক্ষুদ্র ক্ষুদ্র, 1 প্যাকেট n সমান 1 বসালে 1 H নিউ প্যাকেট শোষণ করলো, 2 H নিউ প্যাকেট আকারে শক্তি শোষণ বা বর্জন করলো, 3 H নিউ আকারে শক্তি শোষণ বা বর্জন করলো। তাহলে শক্তি শোষণটা ম্যাক্স প্ল্যাঙ্ক যেটা বলে গেছিলো 1856 সালে, যে কোনো বস্তু কর্তৃক শক্তি শোষণ বা বর্জন নিরবিচ্ছিন্নভাবে ঘটে, সেটা 1901 সালে ম্যাক্স প্ল্যাঙ্ক জার্মান সায়েন্টিস্ট ভুল প্রমাণ করলেন, যে না, শক্তির বস্তু শোষণ বা বর্জন নিরবিচ্ছিন্নভাবে ঘটে না, কন্টিনিউয়াসভাবে ঘটবে না, যে কন্টিনিউয়াস শক্তি শোষণ করলো পুরোটাই ছেড়ে দিল, সেটা নয়, প্যাকেট আকারে শক্তি নিল, প্যাকেট আকারে শক্তি শোষণ ছাড়বে, প্যাকেট আকারে যেমন শক্তি নেবে প্যাকেট আকারে, 2 প্যাকেট নেয়, 1 প্যাকেট ছাড়লো, 2 প্যাকেট ছাড়লো, প্যাকেট আকারে, কন্টিনিউয়াস নয়। এন কোনো দিনও হাফ হবে না, এন কোনো দিনও 0.35 হবে না, এনটা সবসময় পূর্ণ সংখ্যক হবে। তাহলে এনার্জি সবসময় আজ থেকে জানলে, এনার্জি সবসময় পূর্ণ গুণিতক আকারে হয়, এনার্জি সবসময় কোয়ান্টাইজড। এই যে প্যাকেট আকারে হচ্ছে, এই টার্মটাই হচ্ছে কোয়ান্টাইজ বা কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম ল, এটা কি বলছে, কোয়ান্টাইজ বা গুণিতক আকারে, এটাই বলছে কোয়ান্টাম। এটা তোমাদের যদি ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র, তোমরা এত কিছু জানার দরকার নেই, শুধু E=n h জানলেই হবে। এত কিছু গল্প তোমরা জাস্ট যদি ভালো লাগে দেখবে, নাহলে কিছু জানার দরকার নেই, শুধু এনার্জি E=n h এই সূত্রটা মনে রাখলেই হবে। এনটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, নিউটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে। এই জিম্যান এফেক্ট, স্টার এফেক্ট পড়বে, এখান থেকে তুমি ভিন্স ল, ওয়েন্স ল, ব্ল্যাক বডি রেডিয়েশনটা যার ভালো লাগবে দেখবে, দেখার পর না করলেও তোমার ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র বললে, 1901 সালে আবিষ্কার করেছিলেন, n h এটুকু বললেই হবে, ঠিক আছে। আজকের পড়াটা খুবই গুরুত্বপূর্ণ হলো, ঠিক আছে, দেখে নাও, আশা করছি বুঝতে কোনো অসুবিধা নেই, তোমরা একটু খাতায় নোট করে টুকে নেবে, ঠিক আছে, আস্তে আস্তে ধীরে ধীরে নোট করে টুকে নেবে, ঠিক আছে। আজ এই পর্যন্তই থাক তাহলে।